শঙ্খনীল কারাগারের চতুর্থ পর্বে আপনাদেরকে স্বাগতম। রুনু মারা যাওয়ার পর আমার মনে হলো মায়ের মৃত্যু আমি ঠিক অনুভব করতে পারিনি। মা যখন মারা যান তখন অনেক রকম দুশ্চিন্তা ছিল। নিনুকে কে মানুষ করবে, ঘর সংসার কী করে চলবে, কিন্তু এখন কোনো দুশ্চিন্তা নেই। রুনুর জন্যে কোনো কিছুই আটকে থাকবার কথা ওঠে না, কিন্তু সমস্তই যেন আটকে গেল। রুনুর কথা মুহূর্তের জন্যও ভুলতে পারি না। মনে হয় গভীর শূন্যতায় ক্রমাগত তলিয়ে যাচ্ছি। অসহ্য বোধ হয় লম্বা ছুটি নিয়েছি। দীর্ঘ অবসর সময়ও কাটে না কিছুতেই। একবার ভাবলাম বাইরে কোথাও যাই। কতদিন রুনুকে নিয়ে বাইরে যেতে চেয়েছি। সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়, কক্সবাজার, দিনাজপুরের পচাগড়, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। আজ একা একা কী করে যাব? কিছুই ভালো লাগে না। শুয়ে শুয়ে দীর্ঘ সময় কাটে। বাবা তার ঘর থেকে কখনো বের হন না। তার হাঁপানি বড্ড বেড়েছে। মন্টু যে কখন মন্টু যে কখন আসে কখন যায় বুঝতে পারি না। শুধু নিনুর দাপাদাপি শোনা যায়। সে খেলে আপন মনে, পাগলের মতো কথা বলে একা একা। একদিন রুনুর ছোট্ট ট্রাঙ্কটা খুলে ফেললাম। কত কি সাজিয়ে রেখেছে সেখানে। প্রথম বেতন পেয়ে তাকে 10 টাকার নোট দিয়েছিলাম একটা। নোটের উপর লিখে দিয়েছিলাম, প্রিয় রুনুকে ইচ্ছে মতো খরচ করতে। রুনু সেটি খরচ করেনি, যত্ন করে রেখে দিয়েছে। একটি অতি চমৎকার মোমের পুতুল, আগে কখনো দেখিনি। কোত্থেকে এনেছে কে জানে। তার নিজের ফটো কয়েকটি কিটকির ক্যামেরায় তোলা। স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় পাওয়া 2টি ছোট কাপ, একটি কবিতার বই, তাতে লেখা রাবেয়া আপাকে রুনু। 5-6টি সাদা রুমাল, প্রত্যেকটির কোণায় ইংরেজি আর লেখা, তার নিজের নামের অদ্যক্ষর। পুরনো ডায়েরি পেলাম একটা, পড়তে পড়তে চোখ ভিজে ওঠে। 17/1/71। আজ রাবেয়া আপা আমাকে বকেছে। মিটশেফ খোলা রেখেছিলাম আর বেড়ালে দুধ খেয়ে গিয়েছে। প্রথম খুব খারাপ লাগছিল, আপা সেটি বুঝতে পারল। বিকেলে আমাকে ডেকে এমন সব গল্প বলতে লাগলো যে হেসে বাঁচি না। একটি গল্প একই রকম। এক মাতাল রাতের বেলা মদ খেয়ে উল্টে পড়েছে নর্দমায়। বিরক্ত হয়ে বলছে, ওরে বেটা নর্দমা, তুই দিনের বেলা থাকিস রাস্তার পাশে আর রাত হলেই এসে যাস রাস্তার মাঝখানে। আপাটা কি হাসাতেই হাসল। 14/2/71। কিটকি আপা আমাকে এমন একটি কথা বলেছেন যে আমি অবাক। সবাইকে সে কথাটি বলতে ইচ্ছে হচ্ছে, কিন্তু বলা যাবে না। আপার আল্লাহর কসম দিয়ে দিয়েছেন। 30/3/71। আজ একটা মজার ব্যাপার হয়েছে। দুপুরে আমি শুয়ে আছি, বাবা চুপি চুপি এসে ঘরে ঢুকে বলে গেলেন, রাবেয়া, রুনুটার কি হয়েছে, ও এমন মনমরা থাকে কেন? আমি উঠে বললাম, আপার তো এখানে নেই বাবা। আর কই, আমার তো কিছু হয়নি। বাবার মুখের অবস্থা যা হয়েছিল না। 22/5/71। আজ দুপুরে লুকিয়ে সিনেমা দেখতে গিয়েছিলাম। ও আল্লাহ, গিয়ে দেখি সিনেমা হলের লবিতে দাদা ঘুরছে। আমাকে দেখে বলল, কি রুনু মিয়া, সিনেমা দেখবে নাকি? তারপর নিজেই টিকিট কাটল। ছবিটা বড় ভালো। 5/6/71। মন্টুটা তলে তলে এত আমাকে বলেছে 3-3টে ডিসিতে সিনেমা দেখাবে। যদি না দেখায় তাহলে সব ফাঁস করে দেব, তখন বুঝবে। মন্টুর একটা কবিতা ছাপা হয়েছে। কবিতাটি সে শুধু আমাকেই দেখিয়েছে। খুব অশ্লীল কি না, তাই কাউকে দেখাতে সাহস হয়নি। 9/6/71। আজ সন্ধ্যাবেলা দেখি রাবেয়া আপা শুয়ে কাঁদছে। খুব চাপা মেয়ে, কাউকে বলবে না তার কি হয়েছে। আমার যা খারাপ লাগছে, কাঁদতে ইচ্ছে হচ্ছে। 9/7/71। নিনুটার কাণ্ড দেখে শুনে অবাক হয়েছি। সেদিন স্কুল থেকে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছে। আমি বললাম, কি হয়েছে, কাঁদছিস কেন? সে ফুঁপিয়ে ফুঁপিয়ে বলল, জানো না তুমি, আজ ছেলেরা এক প্রফেসরকে মেরে ফেলেছে। আপামনি বলেছে ক্লাসে। তাতে তোর কি হয়েছে? দাদাকে যদি মেরে ফেলে, সেও তো প্রফেসর। শুনে আমি হেসে বাঁচি না।
ওর যত টান দাদার জন্যে। হতাশা আর বিষণ্ণতায় যখন সম্পূর্ণ ডুবেছি, তখনই কিটকির চিঠি পেলাম। দেশে ফিরছি, কবে বলতে পারছি না, প্লেনের টিকিট পেলেই। বদলে গেছিস কি, বদলে গেছিস কিটকি। লম্বা হয়েছি না? হুঁ। আর রোগাও হয়েছিস। আপনিও বদলেছেন। কি বিশ্রী গোঁফ রেখেছেন। বিশ্রী? হ্যাঁ, বিশ্রী আর জঘন্য। দেখলেই সুরসুরি লাগে। ম্যানিলার কথা বল। সে তো চিঠিতেই বলেছি। মুখে শুনি। রাবেয়া ট্রেতে চা সাজিয়ে আনল। কিটকি হাসতে হাসতে বলল, রাবেয়া আপা আগের মতোই আছেন। না রে, স্বাস্থ্য ভালো হয়েছে। এই দেখ হাতে কত জোর। উহু, উহু। আমার ঘাড় ভেঙে ফেলেছেন। বোন ফ্র্যাকচার হয়েছে নির্ঘাত। বোন ফ্র্যাকচার হয়নি। হার্ট জখম হয়েছে কিনা বল। রাবেয়া হাসতে হাসতে চলে গেল। কিটকি বলল, রুনুর কথা বলেন। না, রুনুর কথা থাক। মন্টুর নাকি একটা কবিতার বই বেরিয়েছে। হ্যাঁ, কিছু কিংসুক নাম। তোমাকে নিশ্চয়ই দেবে এক কপি। কেমন হয়েছে? আমি কবিতার কি বুঝি, তবে সবাই ভালো বলেছে। আপনার প্রফেসরের কি খবর? খবর নেই কোনো। বেতন বেড়েছে, ব্যাংকে কিছু জমেছে, খরচপত্র তো বিশেষ কিছু নেই। রাবেয়া আপা শেষ পর্যন্ত বিয়ে করলেন না? না। কেন? রাবেয়া করতে চাইল না। বাবা খুব চেষ্টা করেছিলেন। কিটকি অনেকক্ষণ থাকলো বাসায়। দুপুরে আমাদের সঙ্গে ভাত খেলো, বিকেলে চা খেয়ে চলে গেল। কিটকিকে অন্যরকম লাগছিল। ছেলে মানুষই যা ছিল ধুয়ে মুছে গেছে। ভারী সুন্দর হয়েছে দেখতে। চোখ ফেরানো যায় না এমন। সারা সন্ধ্যা কিটকির কথা ভাবলাম। ছোটবেলা কিটকি আমার জন্য এক ধরনের আকর্ষণ অনুভব করত। এখন করে কিনা কে জানে। তাকে সরাসরি কিছু বলার মতো সাহস নেই আমার, কিন্তু বড় জানতে ইচ্ছা করে। রাত 10টার দিকে রাবেয়া আমার ঘরে এলো। কিরে, জেগে আছিস? রাবেয়া চুল আঁচড়াতে আঁচড়াতে খাটে বসলো। চিরুনি কামড়ে ধরে বেনি পাকাতে লাগলো। খুব লম্বা চুল তো তোর। হুঁ। একটা বেনি কেটে দিয়ে যে কেউ ফাঁস একটা বেনি কেটে নিয়ে যে কেউ ফাঁস নিতে পারবে। প্রেমের ফাঁস বল। কিটকিকে দেখে খুব রস হয়েছে না? মনে পেয়েছিস কিটকির? রমণীর মন সহস্র বৎসরে সখা সাধনার ধন। রমণীর মন সহস্র বর্ষের সখা সাধনার ধন। তোর সাধনাই বা কম কি? 5 বৎসর অনেক লম্বা সময়। রাবেয়া চুপচাপ বসে থাকলো কিছুক্ষণ, তারপর বলল, খোকা, তোর কাছে একটা কাজে এসেছি। কি কাজ? আমাকে কলেজে ভর্তি করিয়ে দে, কিছু পড়াশোনা করি। এতদিন পর হঠাৎ? এমনি ইচ্ছে হলো। আর একটা মাস্টার্স আর একটা মাস্টার রেখে দিস। কিছু তো ছাই মনেও নেই। আচ্ছা, দেব। আবার ছেড়ে দিবি না তো? না, ছাড়ব না। ঝুনুর ছেলে হবে, যাতে কেউ গিয়ে তাকে নিয়ে আসে, সেজন্য সবার কাছে চিঠি লিখেছে। তারা আসতে দেবে কিনা কে জানে। মোটেই ভালো ব্যবহার করছে না তারা। রুনু মারা যাওয়ার পরও আসতে দেয়নি দেয়নি কিটকিকে। সরি, রুনু মারা যাওয়ার পরও আসতে দেয়নি। তবু বাবা যাচ্ছেন আনতে। সঙ্গে রাবেয়াও যাবে। যদি ঝুনু আসে তবে বেশ হয়। অনেকদিন দেখি না ওকে। খুব দেখতে ইচ্ছা করে। রাবেয়া কলেজে ভর্তি হয়েছে। উৎসাহ নিয়ে রাত জেগে পড়ে। ছুটির দিনগুলোই ছাড়া তাকে পাওয়াই যায় না। রোববারে ফুর্তি হয় এই কারণেই। সবাই রোববারের জন্যে মনে মনে অপেক্ষা করি। মন্টু এক দৈনিক পত্রিকা অফিসের সহ-সম্পাদক হয়েছে। বেশ ভালো বেতন। বিএটাও পাশ করেনি, কিন্তু বেশ গুছিয়ে ফেলেছে। অবাক হওয়ারই কথা। আর দ্বিতীয় বই শুধু ভালোবাসা সাহিত্য পুরস্কার পেয়েছে। মন্টু এখন নামী ব্যক্তি। অনেকেই তার কাছে আসে। মন্টু তো বাসাতেই থাকে কমই। বাবা গিয়ে তাদের সঙ্গে আলাপ করেন। এ ব্যাপারে এ ব্যাপারে বাবার উৎসাহ প্রায় সীমাহীন। কোন পত্রিকায় কী লিখল তা তিনি অসীম ধৈর্য নিয়ে খোঁজ রাখেন। সযত্নে পেপার কাটিং জমিয়ে রাখেন। মন্টুর কাছেই শুনেছি একদিন বাবা নাকি কোনো
কোন বইয়ের দোকানে ঢুকে অত্যন্ত গম্ভীর হয়ে জিজ্ঞেস করেছেন, আপনার এখানে কিছু কিংসুক কবিতার বই আছে? দোকানি জবাব দিয়েছে, না নেই। তাহলে শুধু ভালোবাসা বইটি আছে? না, সেটাও নেই। বাবা রেগে গিয়েছেন, বলেছেন, ভালো ভালো বই নেই, আপনারা কেমন দোকানদার? মন্টুর সঙ্গে কবিতা নিয়ে আলাপ করতেও তার খুব উৎসাহ। মন্টু এ ব্যাপারে খুব লাজুক বলেই তিনি সুযোগ পান না। সত্য মিথ্যা জানি না, শুনেছি বাবা ওভারসিয়ার কাকুর বড় ছেলের বউকে প্রায়ই মন্টুর কবিতা আবৃত্তি করে শোনান। এই মেয়েটিকে বাবা খুব পছন্দ করেন। মেয়েটির চেহারা অনেকটা রুনুর মতো। পেছন থেকে দেখলে রুনু বলে ভ্রম হয়। নিনুও অনেক বড় হয়েছে। সেদিন তাকে নিয়ে রাস্তায় বেরোতেই দুটি ছেলে শিস দিল। নিনুকে বললাম, নিনু, কোনো বদ ছেলে তোমাকে চিঠি ফিটি লিখলে না পড়ে আমাকে দিয়ে দিবে, আচ্ছা? নিনু লজ্জায় লাল হয়ে ঘাড় নেড়েছে। সেদিন রবিবার। সবার বাসায় সবার বাসায় থাকার কথা, কিন্তু বাসায় কেউ নেই। বাবা আর রাবেয়া গেছে ঝনুকে আনতে। মন্টু তার পত্রিকা অফিসের কাজ নাকি পুলিশের কাজের মতো, ছুটির কোনো হাঙ্গামাই নেই। বাসায় আমি আর নিনু। আমি ভেতরে বসে কাগজ পড়ছি। নিনু বলল, দাদা, একজন ভদ্রলোক এসেছেন। কীরকম ভদ্রলোক? বুড়ো, চোখে চশমা। বেরিয়ে এসে দেখি বড় মামা। অনেকদিন পর দেখা, কিন্তু চিনতে অসুবিধা হয়নি। বড় মামা বললেন, আমাকে চিনতে পারছ? জি, আপনি তো বড় মামা। অনেকদিন পর দেখা, চেনার কথা নয়, তুমিও বড় হয়েছ, আমিও বুড়ো। এখন কি করো? এখানকার এক কলেজে প্রফেসরি করি। বেশ বেশ। বাসায় আর কেউ নেই? খালি খালি লাগছে? জি না, বাবা এবং রাবেয়া গেছেন চিটাগাং। আমার এক বোনের সেখানে বিয়ে হয়েছে। মামা চুপ করে শুনলেন। তাকে দেখে আমি বেশ অবাকই হয়েছি। হঠাৎ করে কেনই বা এলেন? মা বেঁচে নেই, সে আসবার একটা কারণ খুঁজে পাওয়া যায়। তাছাড়া মামাকে কেমন যেন লজ্জিত এবং অপ্রস্তুত মনে হচ্ছিল। মামা বললেন, আমার আব্বা, মানে তোমাদের নানা, মারা গিয়েছেন দিন 7 হলো। কি হয়েছিল? তেমন কিছু নয়, বয়স তো কম হয়নি তার, 90-এর কাছাকাছি। আজকালকার দিনে এত বাঁচে না কেউ। মামা বলতে বলতে অল্প হাসলেন। কি ভেবে বললেন, আমাকে আসতে দেখে অবাক হয়েছ না? না না, অবাক হবার কি আছে? আপনি চা খাবেন? চা ছেড়ে দিয়েছি, ডায়াবেটিসে ভুগছি। আচ্ছা, দাও 1 কাপ চিনি ছাড়া। নিনুকে চায়ের কথা বলে এসে বসতেই মামা বললেন, বাবা, শেষের দিকে তোমাদের কথা কেন জানি খুব বলতেন। তিনি সিলেটে আমার ছোট ভাইয়ের কাছে ছিলেন। অসুখের খবর শুনে আমি গিয়েছিলাম। বাবা প্রায়ই বলতেন, ঢাকা গিয়েই তোমাদের এখানে আসবেন। আগে কখনো এমন বলেননি। মামা চশমার কাঁচ ঘষতে ঘষতে বললেন, বয়স হলে অনেক ভ্যালুস বদলে যায়, তাই না? জি। শিরিন খুব আদরের ছিল সবার, তবে বড় গোয়ার ছিল। জানো তো, মেয়েদের দুটি জিনিস খুব খারাপ, একটি হচ্ছে সাহস, অন্যটি গোয়ার তুমি। আমি কোনো কথা বললাম না। মামা বললেন, শিরিনের অনেক গুণ ছিল, সাধারণত মেয়েদের থাকে না। যখন সে এখানে চলে আসলো তখন সবাই দুঃখিত হয়েছিলাম। গুণ বিকাশে পরিবেশের প্রয়োজন হয়তো। নিনু চা নিয়ে ঢুকলো। মামা চায়ে চুমুক দিয়ে চমকালেন, এ কি খুকি, চিনি দিয়ে এনেছো যে? নিনু আধ হাত জিভ বের করে ফেলল। মামা বললেন, ঠিক আছে ঠিক আছে, একদিন একটু অনিয়ম হোক না হয়। তোমার এক ভাই শুনেছি খুব নাম করেছে। আমি ঠিক চিনতাম না, কিটকি আমাকে বলল। কিটকি আমার ভাগ্নি, চিনেছ? জি। তোমার বাবা আসলে সবাইকে নিয়ে যাবে আমাদের বাসায়। আমিই নিয়ে যাব। তোমার মার অনেক গয়না ছিল, সব ফেলে এসেছিল, সেগুলোই নিয়ে আসবে। মামা তুমি নিনুকে কাছে ডেকে আদর করতে লাগলে মামা নিনুকে কাছে ডেকে আদর করতে লাগলেন। ফুলের মতো মেয়ে, তুমি যাবে মা আমার বাসায়? তোমাকে একটা জিনিস দেব। কি জিনিস? একটা ময়ূর। হিল ট্রাকে
হিল ট্রাক্টে থাকে এক বন্ধু আমাকে দিয়েছিল। পেখম হয়, হয় বোধ হয়। আমি অবশ্যই পেখম হতে দেখিনি। আমি বললাম, মামা, মার একটা পুরনো রেকর্ড ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, আছে এখনো। তুমি চাও সেটি? শুনতে ইচ্ছে হয় খুব। নিশ্চয়ই নিশ্চয়ই, গান শুনতে ইচ্ছে তো হবেই। পাইয়ে দেব আমি, আমার মনে থাকবে। ঝুনুকে শেষ পর্যন্ত আসতে দিল তারা। 3 বছর পর দেখছি, মা হতে যাওয়ার আগের শারীরিক অস্বাভাবিকতায় একটু যেন লজ্জিত। ছেলেবেলার উচ্ছলতা ঢাকা পড়েছে অপরূপ কমনীয়তায়। মোটা হতেও একটু যেন ফর্সা দেখাচ্ছে। দুপুরবেলা সে যখন এসেছে তখন আমি কলেজে। মন্টু পাশের বাড়ি থেকে ফোন করলো আসতে। পরীক্ষা সংক্রান্ত জরুরি মিটিং ছিল। আসতে পারলাম না। সারাক্ষণই ভাবছিলাম কেমন জানি হয়েছে ঝুনুটা। সেদিনও একটা চিঠি পেয়েছি। তুমি তো মনে করো বিয়ে করে ঝুনু বদলে গেছে। বাসার কারো সঙ্গে কোনো যোগাযোগ নেই, তাই বাসার কোনো খবরই আমাকে দাও না। রাবেয়া আপার যে জ্বর হয়েছিল সে তো তুমি কিছু লেখনি। বাবার চিঠিতে জানলাম। আর আমি এত কেঁদেছি, তোমরা সবাই আমাকে পর মনে করছো এই জন্যে। মন্টু কবিতার বই বেরিয়েছে। মন্টু আমায় পাঠায়নি। আমি নিজে যখন একটা কিনেছি তার 10 দিন পর সে বই পাঠিয়েছে। কেন, আগে পাঠালে কি এমন ক্ষতি হতো? মন্টু তার বইয়ে পেন্সিল দিয়ে লিখেছে, সুকন্দোষী বন্ধু ঝুনুকে। আমি বুঝি সুকরন্দোষী। মন্টুকে হাতের কাছে পেলে কাঁদিয়ে ছাড়ব। সন্ধ্যাবেলা বাসায় এসে শুনি ঝুনু পাশের বাড়ি বেড়াতে গেছে। চায়ের পেয়ালা হাতে বারান্দায় একা একা বসে পেপার পড়ছি, এমন সময় সে এলো। কি একটা ব্যাপারে ভীষণ খুশি সে। আমায় লক্ষ্য করে আমায় লক্ষ্য করেনি দেখে নিজেই ডাকলাম, ঝুনু আয় এদিকে। ঝুনু প্রথমে থতমত খেলো, তারপর কিছু বুঝবার আগেই তার হাতের ধাক্কায় আমার হাত থেকে চায়ের পেয়ালা ছিটকে পড়ল। এবং প্রথমেই যা বুঝতে পারলাম তা হচ্ছে ঝুনুটা আমায় জড়িয়ে ধরে ব্যাকুল হয়ে কাঁদছে। প্রথম উচ্ছ্বাসটা কাটল অল্পক্ষণেই, কান্না থামল না। অনেকদিন পর প্রিয় জায়গায় ফিরে আসা, রুনুর মৃত্যু, নিজের জীবনের অশান্তি সব মিলিয়ে যে কান্না তা একটু দীর্ঘস্থায়ী তো হবেই। আমি বললাম, ঝুনু, নে চা খা। তারপর আবার কান্না শুরু করলো। মন্টু তোকে সুক্রন্দোষী কি আর শুধু শুধু লিখেছে? কাঁদুক, ঝুনু কাঁদুক। অনেক দিন এ বাড়িতে কেউ কাঁদে না। সেই কবে রুনু মারা গেল। খুব কাঁদল সবাই। বাবা গলা ছেড়ে কাঁদলেন। মন্টু আর রাবেয়া ছেলে মানুষের মতো কাঁদল। নিনু চুপি চুপি আমার গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। তারপর আর এ বাড়িতে কান্না কই। নিনু পর্যন্ত ভুলেও কাঁদে না। রাবেয়া হয়তো কাঁদে, আমার তা কখনো চোখে পড়ে না। কাঁদুক ঝুনু। আমি দেখি তাকিয়ে তাকিয়ে সুকন্দোষী ঝুনুকে। ঝুনু সঙ্গে সঙ্গে আমার মনে হলো পুরনো দিনগুলি যেন ফিরে এসেছে। আগের মতো হই হল্লা হতে লাগলো। নিনুর চুল ঘন হয়ে উঠবে বলে একদিন ঝুনু মহা উৎসাহে নিনুর মাথা মুড়িয়ে দিল। নিনু তার কাটা চুল লুকিয়ে রাখল তার পুতুলের বাক্সে। এই নিয়ে ফুর্তি হলো খুব। মন্টু ছড়া লিখল একটা, নিনুর চুল। নিজে পত্রিকায় ছবি দিয়ে ছাপিয়ে ফেলল সেটি। নিনুও মন্টুর খাতায় গোপনে লিখে রাখল, মন্টু ভাই একটা বোকা, রোজ খায় তেলাপোকা। ঝুনু সবাইকে একটা সিনেমা দেখালো। রোববার পিকনিক হলো আম গাছের তলায়। সময় কাটতে লাগলো বড় সুখে। সেদিন সন্ধ্যাবেলায় মাথার যন্ত্রণায় অস্থির হয়ে শুয়ে আছি। ঝুনু এসে বলল, মাথায় হাত বুলিয়ে দেবো দাদা? না, এমনি সারবে। আহা, দি না একটু। ঝুনু বসলো আমার মাথার কাছে। মনে হলো কিছু বলবে। চুপ করে অপেক্ষা করছি। ঝুনু ইতস্তত করে বলল, আচ্ছা দাদা, হাসপাতালে নাকি ছেলে বদল হয়ে যায়। ছেলে বদল কীরকম? অবাক হয়ে তাকাই আমি।
ওভাসিয়ার চাচার ছেলের বউ বদল হয়েছিল। ওভাসিয়ার চাচার ছেলের বউ বলছিল হাসপাতালে নাকি ছেলে মেয়েদের নম্বর দিয়ে সব এক জায়গায় রাখে, নম্বরের গন্ডগোল হলেই একজনের ছেলে আরেকজনের কাছে যায়। হেসে ফেললাম আমি, বললাম এই দুশ্চিন্তাতেই মরছিস, পাগল আর কি। না দাদা, সত্যি। ওর এক বন্ধুর নাকি টুকটুকে ফর্সা এক ছেলে হয়েছিল। রিলিজের সময় যে ছেলে এনে দিয়ে দিল সেটির নিগ্রোর চেয়েও কালো। হাসপাতালে যেতে না চাস, বাসায় ব্যবস্থা করা যাবে। তবে এগুলো খুব বাজে কথা জুনু। দুজনেই চুপচাপ থাকি। বুঝতে পারছি ঝুনুর ছেলের কথা বলতে ইচ্ছে হচ্ছে। নিজেই জিজ্ঞেস করি, ছেলে হলে কি নাম রাখবি ঝুনু? যাও বলো শুনি। একটা তো ভেবেছিস মনে মনে। আমি যেটা ভেবেছি সেটা খুব বাজে, পুরনো। সেটা কি? উহু, বল না শুনি। কেমন নাম? কিংসুক। এই বুঝি তোর পুরনো নাম? যাও দাদা, শুধু ঠাট্টা। মেয়ে হলে কি রাখবি? মেয়ে হলে রাখবো রাখি। চমৎকার। রাখি নামে আমার একটি বন্ধু ছিল, এত ভালো মেয়ে, এখন ডাক্তার। আমিও আমার মেয়েকে ডাক্তারি পড়াবো দাদা। আমার অসুখ বিসুখ হলে আর চিন্তা নাই, ভাগ্নিকে খবর দিয়ে দিলেই হলো। আচ্ছা দাদা, ইরিত্রা নামটা কেমন লাগে তোমার? নতুন ধরনের নাম, আধুনিক। মন্টু বলেছে ইরিত্রা রাখতে। দুটি নামই আমার ভালো লাগে। কি করব বলতো দাদা? 2 নম্বর মেয়ের নাম ইরিত্রা রাখ। না, 2 নম্বর মেয়ের নাম রাখবো রুনু। রুনু? হ্যাঁ, তাহলে রুনুর মতো লক্ষ্মী মেয়ে হবে। একটুক্ষণ থেমে ঝুনু কাতর গলায় বলল, রুনুর কথা বড় মনে হয় দাদা, ওকে দেখতে ইচ্ছা করে। রুনুকে আমারও বড় দেখতে ইচ্ছা করে। মাঝে মাঝে রুনুর ফটোর দিকে তাকিয়ে থাকি। পাতলা ঠোঁট চেপে হাসির ভঙ্গিমায় তোলা ছবি, বড় বড় চোখ, বাচ্চা ছেলেদের চোখের মতো দৃষ্টি, সব মিলিয়ে কেন যেন ভারী করুণ মনে হয়। অনেকক্ষণ তাকিয়ে থাকলে বুকের ভেতর ব্যথা বোধ হয়। মায়ের গানের রেকর্ডটা একটা লোক এসে দিয়ে গেল, খুব যত্ন করে কাগজে মোড়া। রেকর্ডের লেবেলের মায়ের নাম মিস শিরিন সুলতানা। খুব অস্পষ্টভাবে পড়া যায়। হিজ মাস্টার ভয়েসের কুকুরের ছবিটার উপর আবার লাল কালিতে লাল কলিতে লাল কালিতে কাচ্চা হাতে ইংরেজিতে মায়ের নাম লেখা। হয়তো তিনিই লিখেছেন। বাসায় একটা সাড়া পড়ে গেল। ঝুনু তার ছেলে কোলে নিয়ে পুরনো দিনের মতোই লাফাতে লাগলো। বাজিয়ে শোনার মতো গ্রামোফোন নেই দেখে শুধু কাঁদতে বাকি রাখল। মন্টু রেকর্ড প্লেয়ার আনতে বেরিয়ে গেল তখনই। রাবেয়া কলেজে, সেখানে কি একটা ফাংশন নাকি আছে। মন্টু তাকেও খবর দিয়ে যাবে। বাবাকে দেখে মনে হলো তিনি আমাদের এই হইচই দেখে একটু লজ্জা পাচ্ছেন। নিনুও এতটা উৎসাহের নিনুও এতটা উৎসাহের কারণ ঠিক বুঝে উঠতে পারছে না। বাবাকে বললাম, আজ একটা উৎসবের মতো করা যাক বাবা, খুব ঘরোয়াভাবে। সন্ধ্যার পর মায়ের কথা আলোচনা হবে। তারপর ঘুমোতে যাওয়ার আগে রেকর্ড বাজানো হবে। বাবা সংকুচিতভাবে বললেন, এসবের চেয়ে তো মিলাদ টিলাদ। ঝুনু সঙ্গে সঙ্গে বাতিল করে ফেলল। সে পরে হবে, আজ দাদা যা বলছে তাই হোক। বাবা জুতো পরে ফুল আনতে চলে গেলেন। ফুলের মালায় মায়ের ছবি সাজানো হবে। ঝুনু বলল, বাবা একটু ধূপ আনো। না, পেলে আগরবাতি। আমি রেকর্ডটা লুকিয়ে ফেললাম যাতে আগেভাগে কেউ শুনে ফেলতে না পারে। কিটকিকে টেলিফোন করলাম পাশের বাসা থেকে। হ্যালো কিটকি, আমি। বুঝতে পারছি আপনি কে। কী ব্যাপার? খালেকে নিয়ে আয় না বাসায়। কী ব্যাপার, এসেই শুনবি। আহা বলেন না, একটা ছোটোখাটো ঘরোয়া উৎসব। কিসের উৎসব? আসলেই দেখবি। বলেন না ছাই। মায়ের গাওয়া রেকর্ডটা বাজানো হবে, তাছাড়া তার স্মৃতিতে একটা ঘরোয়া আলোচনা, এই আর কি। বাহ, সুন্দর আইডিয়া তো, আমি আসছি।
আচ্ছা কিটকি, মায়ের সঙ্গে তোলা খালার কোনো ছবি আছে? দেখতে হবে, যদি পাস তো। হ্যাঁ, নিয়ে আসবো। কখন আসতে হবে বলেছেন? রাত 8টায়। সন্ধ্যাবেলা রাবেয়া রিকশা থেকে পাংশু মুখে নামলো। ভীত গলায় বলল, বাসায় কিছু হয়েছে? না, কি হবে? আরে মন্টুটা এমন গাধা, কলেজে আমার কাছে স্লিপ পাঠিয়েছে, বাসায় এসো, খুব জরুরি। আমি তো ভয়ে মরি, না জানি কার কি হলো। না, কার কি হবে, মায়ের রেকর্ডটা দিয়ে গেছে। তাই নাকি, বলবি তো? বাবা দামি দুটি জরির বাবা দামি দুটি জরির মালা নিয়ে এলেন। ফুলের মালা পেলাম না রে, অনেক খুঁজেছি। মালা দুটি অনেক বড় হলো। ফটোতে দিতেই ফটো ছাড়িয়ে নিচ অব্দি ঝুলতে লাগলো। বসার ঘরটা সুন্দর করে সাজানো হলো। চেয়ারে চেয়ারে চেয়ার টেবিল সরিয়ে মেঝেতে বিছানা করা হলো। ধূপ পোড়ানো হলো। স্মৃতি হিসাবে মায়ের পার্কার কলমটা রাখা হলো। এটি ছাড়া তার স্মৃতি বিজড়িত আর কিছুই ছিল না বাসায়। ঠিক 8টায় কিটকি এলো, সঙ্গে খালাও এসেছেন। বেশ কতগুলি ছবিও এনেছে কিটকি। উৎসবটা কিন্তু যেমন হবে ভেবেছিলাম তার কিছুই হলো না। খালার সঙ্গে তো মায়ের ছোটবেলাকার ছবিগুলো দেখলাম সবাই। মার কথা কিছু বলবার জন্যে অনুরোধ করতেই খালা তার নিজের কথাই বলতে লাগলেন। ছোটবেলায় কেমন নাচতে পারতেন, কেমন অভিনয় করতে পারতেন, তার করা ইন্দ্রাণীর পার্ট দেখে কোন ডাইরেক্টর তাকে ছবিতে নামার জন্য ঝোলাঝুলি করছিল, এই জাতীয় গল্প। খারাপ লাগছিল খুব। খালার থামার নাম নেই। শেষটায় কিটকি বলল, আপনি একটু রেস্ট নিন মা, আমরা খালুজানের কথা শুনি। বাবা থতমত খেয়ে বললেন, না না, আমি কি বলবো? তোমরা বলো মা, আমি শুনি। না খালুজান, আপনাকে বলতেই হবে। আমরা ছাড়ব না। বাবা বিব্রত হয়ে বললেন, তোমাদের মা খুব বড় ঘরের মেয়ে ছিল। আমাকে সে নিজে ইচ্ছে করেই বিয়ে করেছিল। তখন তার খুব দুর্দিন। আমি খুব সাহস করে তাকে বললাম আমাকে বিয়ে করতে। হ্যাঁ, আমি তাকে খুব পছন্দ করতাম। সে খুব অবাক হয়েছিল আমার কথা শুনে, কিন্তু রাজি হয়েছিল সঙ্গে সঙ্গে। না, আমি তার কোনো অযত্ন করিনি। হ্যাঁ, আমার মনে হয় সে শেষ পর্যন্ত খুশিই হয়েছিল। যাক, আমি আর জানি আমি আর কি জানি। তোমরা বরং গানটা শোনো। চোখে আবার কি পড়ল, কি মুশকিল। বাবা চোখের সেই অদৃশ্য জিনিসটা নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। মন্টু রেকর্ড চালিয়ে দিল, পুরনো রেকর্ড। তবু খুব সুন্দর বাজছিল। আমরা উৎকণ্ঠ হয়ে রইলাম। অল্প বয়সী কিশোরীর মিষ্টি সুরেলা গলা, এই তো এত পথ, এত যে আলো। অদ্ভুত লাগছিল, ভাবতেই পারছিলাম না আমাদের মা গান গাইছেন। ফ্রক পরা পরীর মতো একটি মেয়ে হারমোনিয়ামের সামনে বসে দুলে দুলে গান গাইছে, এমন একটি চিত্র চোখে ভাসতে লাগলো। বাবার দিকে তাকিয়ে দেখি, তার চোখের সেই অদৃশ্য বস্তুটি ফোঁটা ফোঁটা অশ্রুকণা হয়ে ঝরে পড়ছে মেঝেতে। বাবার হঠাৎ কেন জানি শখ হয়েছে রান্নার বই লিখবেন একটি। রকমারি রান্নার কায়দা কানুন নোট বইয়ে লিখে রেখেছেন। বাজার থেকে অনেক বইপত্রও কিনে এনেছেন। পুরনো বেগম পুরনো বেগম থেকে ঘেঁটে ঘেঁটে নারকেল ইলিশ বা ছানার ডালনা এরকম রন্ধন প্রণালী অসীম আগ্রহে খাতায় তুলে ফেলেছেন। এ ব্যাপারে তাকে সাহায্য করেছে নিনু আর ওভারসিয়ার কাকুর ছেলের বউ। মাঝে মাঝে দু একটি রান্না বাসায়ও রাঁধা হয়। সেদিন যেমন নোয়াপাতি মিষ্টি বলে একটি মিষ্টি তৈরি হলো। খেতে ভালো হয়েছে বলায় সে কি ছেলেমানুষি খুশি। ভালোই হয়েছে, কিছু একটা নিয়ে ব্যস্ত থাকছেন। রাবেয়াও তার পড়াশোনা নিয়ে ভীষণ ব্যস্ত। তার দেখা পাওয়াই মুশকিল। যদি বলি, আয় রাবেয়া একটু গল্প করি, রাবেয়া আঁতকে ওঠে, দুদিন পরেই আমার পরীক্ষা,
এখন তোর সাথে আড্ডা দিই? পাগল আর কাকে বলে? মন্টু রাতে বাসায় ফেরাই বন্ধ করে দিয়েছে। কয়েকজন বন্ধু মিলে নাকি এক ঘর ভাড়া করেছে। সেখানে গল্পগুজব হয়। কাজেই বাসায় তার বড় একটা আশা হয় না। হঠাৎ একদিন হঠাৎ এক দিন আসেন। মেহমানের মতো ঘুরে বেড়ায়, বাবাকে গিয়ে বলে, মোট রকম রান্নার জোগাড় হলো বাবা? ১১২। ও বাবা, এত? একটা রান্নার একটা রান্না করো না, আজ খাই। কি কি লাগবে বলো, আমি বাজার থেকে নিয়ে আসি। বাবা মন্টুকে নিয়ে মহা উৎসাহে রান্না শুরু করেন। ঝুনু চলে যাওয়ার পরই আমি একলা পড়ে গেছি। সবাই সবার কাজ নিয়ে আছে। বাসায় আমার তেমন কেউ নেই। বাসায় আমার তেমন কোনো কাজও নেই। শুয়ে বসে সময় কাটাতে হয়। কাজেই আমি দেরি করে বাসায় ফিরি। সেদিন রাত ১১টার দিকে ফিরেছি। দেখি রাবেয়া মুখ কালো করে বসে আছে আমার ঘরে। কি হয়েছে রাবেয়া? কিছু হয়নি। তুই হাত মুখ ধুয়ে আয় বলছি। বল শুনি, কি ব্যাপার? তুই কলেজে যাওয়ার পরই খালা এসেছিলেন। কি জন্যে? তুই জানিস না কিছু? না তো। কিটকির বিয়ে। আগামীকাল রাতেই সব সেটেল হবে। খালা সবাইকে যেতে বলেছেন। গাড়ি পাঠাবেন। ও, একটা রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জজের ছেলে। ফরেন সার্ভিসে আছে, ফ্রান্সে পোস্টেড। ছুটিতে এসেছে, বিয়ে করে ফিরবে। ম্যানিলাতেই নাকি কিটকির সঙ্গে আলাপ হয়েছিল। ছেলে গিয়েছিল সেখানে কী কারণে যেন। কিটকির সঙ্গে জানাজানি হয়। কিটকির ছেলে খুব পছন্দ। এসব আমাকে শুনিয়ে কী লাভ রাবেয়া? কোনো লাভ নেই? না। এরকম হলো কেন? চুপ করে আছিস যে? আমি চুপ করেই রইলাম। আমার কি করার আছে? আমি কি করতে পারতাম? রাবেয়া একদৃষ্টে তাকিয়ে আছে আমার দিকে। কেঁদে ফেলবে কি না কে জানে। রাবেয়া ফিসফিস করে বলল, আমার আর এখানে থাকতে ভালো লাগছে না। আমি পাস করলেই বাইরে কোথাও চলে যাব। থাকবো না একা একা। থাকবো একা একা। আর খোকা শোন, বল। তুই একটা গাধা, ইডিয়েট। আমি তোর মুখে থুথু দিই। আমি গায়ের শার্ট খুলে আমি গায়ের শার্ট খুলে কলঘরের দিকে যাই। রাবেয়া আসে আমার পিছন পিছনে। এক সময় ধরা গলায় বলে, খোকা তুই রাগ করলি? ছি, রাগ করবি না। আমার কথায় রাগ করতে আছে বোকা? খোকা, গত পরশু সন্ধ্যাবেলা পৌঁছেছি এখানে। স্টেশনে স্কুলের ইন্টেন্ডেন্ট এসেছিলেন নিজেই। ভারী ছেলে মানুষ। সারাক্ষণ মা মা বলে ডাকছেন। তার নিজের টাকার স্কুল, নিজের জমির উপর দোতলা স্কুলঘর, নিজের সমস্ত সঞ্চয় ঢেলে দিয়েছেন বলেই প্রতিটি জিনিসের উপর অসাধারণ মমতা। আর যেহেতু আমি স্কুলের একজন, কাজেই তার ভালোবাসার পাত্রী। ট্রেন থেকে খুব ভয়ে ভয়ে নেমেছিলাম। নতুন জায়গা, কাউকে চিনি না, জানি না, কিন্তু তাকে দেখে সব ভয় কেটে গেল। কাউকে কাউকে দেখলে মনে হয় যেন অনেক দিন আগে তার সঙ্গে গাঢ় পরিচয় ছিল। ঠিক সেরকম। তিনি প্রথমে তার বাসায় নিয়ে গেলেন। বাসায় তিনি, তার সুরমা, এই দুটি মাত্র প্রাণী। সুরমা তার মেয়ে। রাতের খাওয়া সেরে তিনি আমাকে হোস্টেলে পৌঁছে দিলেন। ১৭ জন ছাত্রী থাকে সেখানে। আমি হয়েছি তাদের হোস্টেলের সুপারিনটেনডেন্ট। ছোট্ট একটা লাল ইটের দালান। সামনে গাঁদা ফুলের এক টুকরো বাগান। পেছনেই পুকুর। সমস্ত মন জুড়িয়ে গেছে আমার। খোকা, তোদের সঙ্গে যখন থাকতাম তখন এক ধরনের শান্তি পেয়েছি। এ অন্য ধরনের। এখানে মনে হচ্ছে জীবনের সমস্ত বাসনা কামনা কেন্দ্রীভূত হয়ে গেছে। আর বেশি কিছু চাইবার নেই। কাল রাতে ছাদে বসেছিলাম একা একা। কেন যেন মনে হলো একটু কাঁদি, নির্জনে। মার কথা ভেবে, রুনুর কথা ভেবে দু এক ফোঁটা চোখের পানি ফেলি। কিন্তু একটু কান্নাও আসলো না। কেন কাঁদবো বল? প্রচুর দুঃখ গেছে আমার। এত প্রচুর যে কোনো দিন কেউ জানতেও পারবে না। কিন্তু তবুও আমি খোকার মতো ভয় পেয়েছি।
কিন্তু তবুও আমি খোকার মতো ভাই পেয়েছি। কিটকির কিটকির বিয়ে হয়ে যাচ্ছে শুনে যে ভাই আমাকেই সান্ত্বনা দিতে আসে, রুনু ঝুনু মন্টু নিনু, এরা আমার পারুল বোন চম্পা, চম্পা ভাই। চারিদিকে এমন চাঁদের হাতে কি কোনো দুঃখ থাকে? মন্টু একটি কবিতার বই উৎসর্গ করেছে আমাকে। সবগুলি কবিতা হতাশা আর বেদনা দিয়ে লেখা। আমার ভেতরের সবটুকু কি সে দেখে নিল ভেবে আমি অবাক। সে যে দুইটি লাইন দিতে পারো 100 ফানুস এনে, আজন্ম সালজ্জ সাদ একদিন আকাশে কিছু ফানুস উড়াই। যেন আমার বুকের ভেতরে সুপ্ত কথাটি সে বলে গেছে। দোয়া করি মস্ত বড় হোক সে। এমন কেন হলো খোকা? সব এমন উল্টে পাল্টে গেল কেন? রুনুটার স্মৃতির রুনুটার স্মৃতি কাটার মতো বিঁধে আছে। আমাদের হোস্টেলের একটি মেয়ে সুশীলা পুরকায়স্থ, অবিকল রুনুর মতো দেখতে। তাকে কাল ডেকে অনেকক্ষণ আদর করেছি, মন্টুর কবিতার বই পড়তে দিয়েছি। সে বেচারি ভারী অবাক হয়েছে। সে তো জানে না তাকে বুকের সঙ্গে মিশিয়ে সারা রাত কাঁদবার কি প্রচণ্ড ইচ্ছাই না ইচ্ছে। নিনুটার কথাও অনেক মনে হয়। এত অল্প বয়সে কি ভারী কি হয়েছে দেখেছিস? আমি যেদিন চলে আসব সেদিন দুপুরে সে গম্ভীর হয়ে একটা সুটকেস আমার বিছানায় রাখলো। আমি বললাম, কিরে নিনু, সুটকেসে কি? কিছু নয়, আমার কাপড় চোপড় আর বই। এটিও তুমি সঙ্গে নেবে? সে কি, এটি নিয়ে কি করব? বাহ, আমি তো থাকবো তোমার সঙ্গে। কাণ্ড দেখলি মেয়ের? কাউকে কিচ্ছু বলেনি, নিজে নিজে সমস্ত গুছিয়ে তৈরি হয়ে রয়েছে। আমার সঙ্গে যাবে। এ সমস্ত দেখলেই মন জুড়িয়ে যায়। মনে হয় কিসের দুঃখ কিসের কি। মমতার এমন গভীর সমুদ্রে দুঃখ তো টুপ করে ডুবে যাবে। হাসছিস মনে মনে না? আমি কবি হয়ে গেলাম কিনা ভেবে। সব মানুষই তো কবিরে বোকা। বাবার কথাই মনে কর না কেন? রাতের বেলা একা একা কলকাতায় বসে গান কলতলায় বসে গান গাইতেন। ও মন, মন রে, আমি ঠাট্টা করে বলতাম নৈশ সঙ্গীত। কাজেই আমি বলি সব মানুষই কবি। কেউ কেউ লিখতে পারে, কেউ পারে না। তোর খুব বড়লোক হওয়ার শখ ছিল তাই না খোকা? ঠিক ধরেছি তো? আমি তোকে বড়লোক করে দিই কেমন? রেজিস্ট্রি করে একটা চেক পাঠাচ্ছি, 2-1 দিনের ভেতরে পেয়ে যাবি। কত টাকা আন্দাজ কর তো? তুই যত ভাবছিস তার চেয়ে অনেক বেশি। চেক পেয়েই জানবি। না রে, ঠাট্টা করছি না। আগের মতো কি আর আছি? ঠাট্টা তামাশা একটুও পারি না এখন। টাকাটা আমি তোকে দিলাম খোকা, আমার আর দেওয়ার মতো কি আছে বল? তোর খুব ধনী হওয়ার শখ ছিল, সেই শখ মিটাতে পারছি বলে ভারী আনন্দ হচ্ছে। খুব যখন ছোট ছিলি তখন একবার ফুটবল কেনার শখ হলো তোর। মার কাছে সাহস করে তো কিছু চাইতি না, আমাকে এসে বললি কানে কানে। আমি টাকা পাবো কোথায়? যা কষ্ট লাগলো! এখন পর্যন্ত বাচ্চা ছেলেদের ফুটবল খেলতে দেখলে বুক ব্যথায় টনটন করে। তোর নিশ্চয় মনে নেই সেসব। সোনা ভাই, আমার এ টাকাটা সমস্তই তোর। যেভাবে ইচ্ছে করে খরচ করিস। নিনু ঝুনু মন্টু আর বাবাকে ভাগ করে দেব ভেবেছিলাম, কিন্তু তাদের দেওয়া আর তোকে দেওয়া একই ভেবে দিইনি। কোত্থেকে পেয়েছি তুই কি ভাবছিস আগে বল? না রে, চুরি করিনি, আমাকে কেউ ভিক্ষেও দেয়নি। আমি আমার টাকা, নিজের টাকা। মার কথা সময় হলে তোকে বলবো বলেছিলাম না? এখন বলছি, তাহলেই বুঝবি কি করে কি হয়েছে। বাবার সঙ্গে বিয়ের আগে তার আবিদ হোসেনের সঙ্গে বিয়ে হয়েছিল। তাদের একটি মেয়েও হয়েছিল। ছাড়াছাড়ি হয়ে যায় কি জন্যে তা তোর জানার দরকার নেই। বাবা মাকে বিয়ে করে নিয়ে আসেন পরপরই। বুঝতেই পারছিস আমি হচ্ছি সেই মেয়ে। খুব অবাক না?
আমার সেই বাবা ভদ্রলোক এতদিন ঢাকাতেই ছিলেন, সব ছেড়ে ছুড়ে দিয়ে কিছুদিন হলো বাইরে চলে চলে গেছেন। যাওয়ার আগে এই টাকাটা দিয়ে গেছেন আমাকে। সেই লোকটিও ভালো ছিল রে, আসতো প্রায় প্রায়ই আমাদের বাসায়। দেখিসনি কোনো দিন? নীল রঙের কোট পরতো, গলায় টকটকে লাল রঙের টাই। আমাকে ডাকতো ইমা বলে। গল্পের মতো লাগে তাই না? 11 বছর বয়স থেকেই আমি জানি সব। কেমন লাগে তখন বলতো? তোদের যিনি বাবা, আমি নিজে তাকে বাবা বলেই ভেবেছি, আর তিনি একটুও বুঝতে দেননি কিছু। সেই যে একবার কলেজে আমাকে মা কালী ডাকলো, তোরা সবাই দুঃখিত হলি। বাবা কি করলেন বলতো? তিনি রাতের বেলা আমাকে ডেকে নিয়ে গেলেন বারান্দায়, ইতস্তত করে বললেন, ইয়ে মা, রাখতো এটা। কি বাবা? না ইয়ে, একটা ক্রিম, খুব ভালো, 20 টাকা দাম। তাকিয়ে দেখি চ্যাপ্টা মুখের বোতল একটা, মুখের উপর লেখা 7 ডে বিউটি প্রোগ্রাম। চোখে পানি এসে গেল আমার। সেই কৌটাটা এখনো আছে আমার কাছে, ভারী মূল্যবান সেটি। যেন বাবা 20 টাকায় এক কৌটা ভালোবাসা কিনে এনেছেন। জন্মে জন্মে এমন লোককেই বাবা হিসেবে পেতে চাই আমি। মানুষ তো কখনো খুব বেশি কিছু চায় না, আমি নিজেও চাইনি। মাঝে মাঝে মনে হয়, না চাইতেই তো অনেক পেয়েছি। কিট কি ভুল করলো? কি করবি বল? ভুলে যেতে বলি না। ভুলবি কেন? ভালোবাসা কি ভুলবার জিনিস? রুনুকে কি আমরা ভুলতে পারি? না, ভোলা উচিত। কিট কি ভারী ভালো মানুষ, মেয়েটি যেন সুখী হয়। এখনো তো তার বয়স হয়নি, বুঝতেও শিখেনি কিছু। কষ্ট লাগে ভাবে, কষ্ট লাগে ভেবে। মার কথা মনে পড়ে খোকা? চেহারা মনে করতে পারিস? আমি কিন্তু পারি না। স্বপ্নেও দেখি স্বপ্নেও দেখি না বহুদিন। খুব দেখতে ইচ্ছে হয়। জানি মার প্রতি তোদের সবার একটা অভিমান আছে। তোদের ধারণা মা কাউকে ভালোবাসতে পারেনি। হয়তো সত্যি, হয়তো সত্যি নয়। ছোট খালা একদিন মাকে জিজ্ঞেস করেছিল, শিরিন, তুমি তোমার ছেলে মেয়েদের একটুও দেখতে পারো না? মা জবাবে হেসে বলেছেন, এদের এমন করে তৈরি করে দিচ্ছি যাতে ভালোবাসার অভাবে কখনো কষ্ট না পায়। মা বড় দুঃখী ছিল রে খোকা। ছে- মেয়ে মানুষের দুঃখ দুঃখ তো মেয়ে মানুষের দুঃখ তো বলে বেড়াবার নয়, ঢেকে রাখবার। চিরদিন তিনি তাই রেখে গেছেন। তোরা জানতেও পারিসনি। এত গান পাগলা মা 23 বছরে একটি গানও গাইল না। প্রথম স্বামীকে ভুলতে পারেনি। যদি পারত, তবে জানত সুখের স্বাদ কত তীব্র। যাই হোক, যা চলে গেছে তা গেছে। যারা বেঁচে আছে তাদের কথাই ভাবি। কিছুক্ষণ আগে নিচে ঘণ্টা দিয়েছে, খেতে যাওয়ার সংকেত। আমার খাবার ঘরেই দিয়ে যায়, তবু নিচে গিয়ে একবার দেখে আসি। আজ আর খাবো না, শরীরটা ভালো নেই। একটু যেন জ্বর জ্বর লাগছে। মাঝে মাঝে অসুখ হলে মন্দ লাগে না। অসুখ হলেই অনেক ধরনের চিন্তা আসে, যেগুলি অন্য সময় আসে না। হোস্টেলের খুব কাছ দিয়ে নদী বয়ে গিয়েছে, সুন্দর নাম, এই মুহূর্তে মনে আসছে না। ছোটবেলা সার্চলাইট ফেলে ফেলে লঞ্চ রাতের বেলা সার্চলাইট ফেলে ফেলে লঞ্চ যায়, বেশ লাগে দেখতে। দেখতে পাচ্ছি লঞ্চ যাচ্ছে আলো ফেলে। তোরা ঢাকায় থেকে তো তোরা ঢাকায় থেকে তো এসব দেখতে আসবি না। আজ এই পর্যন্তই থাক। শরীরের দিকে লক্ষ্য রাখিস, বাজে সিগারেট টানবি না। কম খাবি, কিন্তু দামি হতে হবে। টাকার ভাবনা তো নেই। ছোটবেলা চুমু খেতে ছোটবেলায় চুমু খেতাম তোর কপালে। এখন তো বড় হয়ে গেছিস, তবু দূর থেকে চুমু খাচ্ছি। তোর রাবেয়া আপা, ঠিকানা সুপারিনটেনডেন্ট, গার্লস হোস্টেল, আদর্শ হাই স্কুল, পোস্ট কলসহাটি, জেলা ময়মনসিংহ। গভীর রাতে ঘুম ভেঙে যায় প্রায়ই। ছাড়া ছাড়া অর্থহীন স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ জেগে উঠি। অপরিচিত বিছানায় শুয়ে আছি, এই ধারণা মনে আসতেও সময় লাগে।
মাথার কাছে জানালা মাথার কাছের জানালা মনে হয় সরে গিয়েছে পায়ের কাছে। তৃষ্ণা বোধ হয়। টেবিলে ঢাকা দেওয়া পানির গ্লাস। হাত বাড়িয়ে টেনে নিলে হয়, অথচ ইচ্ছে হয় না। কোনো কোনো রাতে অপূর্ব জ্যোৎস্না হয়। সারা ঘর নরম আলোয় ভাসতে থাকে। ভাবি, একা একা বেড়ালে বেশ হতো। আবার চাদর মুড়ি দিয়ে নিজেকে গুটিয়ে ফেলি, যেন বাইরে উথাল পাথাল। চাঁদের আলোয় সঙ্গে আমার কোনো যোগ নেই। মাঝে মাঝে বৃষ্টি নামে, একঘেয়ে কান্নার সুরের মতো সে শব্দ। আমি কান পেতে শুনি। বাতাসে জাম গাছের পাতার সরসর শব্দ হয়। সব মিলিয়ে হৃদয় হা হা করে ওঠে। আদিগন্ত বিস্তৃত শূন্যতায় কি বিপুল বিষণ্ণতাই না অনুভব করি। জানালার ওপাশে অন্ধকার থেকে আমার সঙ্গীরা আমায় ডাকে, একদিন যাদের সঙ্গ পেয়ে আজ নিসঙ্গতায় ডুবেছি। শঙ্খনীল কারাগার রফিক কায়সারের একটি কবিতার নাম। কবির অনুমতিক্রমে নামটি পুনর্ব্যবহৃত হলো।